সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বিগত 2020 সালের সকল বিভীষিকাময় অনুভূতি, ঘটনা, বিয়োগান্তর ঘটনাকে ভুলে গিয়ে নতুন বছরে নতুন কোনো কিছুকে আঁকড়ে ধরে বেঁচে থাকার একটি সুন্দর স্বপ্ন নিয়ে শুরু হোক এই নতুন বছর। সবাইকে শুভকামনা জানাচ্ছি। আজকে তোমাদের নতুন বছরের এই ভিডিও ক্লাসে ম্যাডাম যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। মূলত খুব ইজি একটা ব্যাপার, খুবই সহজ একটি ব্যাপার, যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সবসময় কী করে থাকছি, সেটাকে অ্যাপ্লাই করে থাকছি, আমরা এটাকে ধারণ করে আছি। আমরা প্রতিনিয়তই কোনো না কোনো বিষয়কে ব্যাখ্যায় রূপান্তর করি, বা কোনো একটা শর্টকাট কোনো বিষয়কে আরেকজনের কাছে তুলে ধরবার জন্য সেটার একটা ডিটেলসকে আমরা প্রতিনিয়তই বা প্রায়শই আমাদেরকে সেটা দাঁড় করাতে হয়, তার সামনে বুঝিয়ে দিতে হয়। এই বোঝানোর বা প্রক্রিয়াটাকে একটা ডিটেলস একটা প্রক্রিয়া। এটা আসলে মূলত যে আরও সহজ করে যদি বলি, যে জটিল কোনো বিষয়কে সহজ করে দেওয়ার প্রক্রিয়া। আরও যদি বলি, অস্পষ্ট কোনো বিষয়কে সুস্পষ্ট করে দেওয়ার প্রক্রিয়া। আর অন্যভাবে যদি বলি, দুর্বোধ্য কোনো বিষয়কে বোধগম্য করে দেওয়ার প্রক্রিয়া। এটাই হচ্ছে মূলত ব্যাখ্যা। তোমাদের দ্বাদশের যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে এই ব্যাখ্যা রিলেটেড বেশ কিছু প্রশ্নই খুব প্রায়োরিটি পায়, বিভিন্ন পরীক্ষাতে সবসময় চলে আসে। আমরা দেখেছি যে এখান থেকে মূলত এখন যেহেতু উদ্দীপকের মাধ্যমে হয়, তারপরও যে কয়েক উদ্দীপকের মাধ্যমে প্রশ্ন হলেও বা সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন হলেও কিছু বিষয় কিন্তু আমাদের আত্মস্থত করবার বা বোঝার বা জানার বিষয়টি থেকেই যায়। সেটা কীরকম? সেটা হচ্ছে যে কীরকম সেটা, যে ব্যাখ্যা বলতে কি বোঝো, ব্যাখ্যার বৈশিষ্ট্য কি, কি ধরনের ব্যাখ্যা রয়েছে, বা ব্যাখ্যা কেন, এই প্রকারভেদের কারণ কি, এগুলো, এবং এটা থেকে আরও ডিটেলস কিছু ব্যাপার থেকে যায়, যেটা আমাদেরকে জানার সুযোগও রয়েছে এবং প্রয়োজনও রয়েছে। যেটা আমাদের জানার প্রয়োজনও রয়েছে, সুযোগও রয়েছে, দুটোই। আচ্ছা, এখন যেটা বলছি যে ব্যাখ্যাটা আসলে কেন প্রয়োজন হয়। ব্যাখ্যাটা প্রয়োজন হয় মূলত যে আমরা যেহেতু সৃষ্টিশীল, আমরা সৃষ্টির সেরা জীব, আমরা দাবি করছি বা এটা আছেও, আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের যে পুরো পৃথিবীময় আমাদের যে বিচরণ, আমরা সবসময় কিন্তু আমরা আসলে নিজের একটা ফিল করি যে আমাদের মধ্যে একটা কৌতূহল আছে, আমরা কিউরিওসিটি ফিল করি যে আমি জানতে চাই যে কোনো কিছু বিষয়ে, কোনো একটা ব্যাপার যদি আমি না বুঝে থাকি, সেটা আমি জানতে চাই। আমার এরপর জানার আগ্রহ থেকে আমার মধ্যে যে নতুন নতুন বিষয়কে ব্যাখ্যা করবা, নতুন বিষয়কে সুস্পষ্ট করবা, নতুন বিষয়কে জটিলতা থেকে বের করে নিয়ে আসার কিছু সিচুয়েশন তৈরি হয়ে যায়। মূলত এই কারণেই আমরা এই ব্যাখ্যাটাকে প্রায়োরিটি বেসিসে রাখি এবং ব্যাখ্যার আলোচনা নিয়ে আসি। এখন দেখো যে আমরা প্রকৃতিতে যে মূলত প্রত্যেকটি বিষয়ই কিন্তু খুব বিচিত্র আকারে আছে, হ্যাঁ, বিচিত্র এবং খুব রহস্যমণ্ডিত আছে। কিন্তু সব রহস্য বা সব বৈচিত্র্য কিন্তু আমাদের পক্ষে সেগুলো কি করা সম্ভব হয় না। আমাদের পক্ষে সেগুলো এটাকে কি বলবো, এটার যে আচ্ছাদন বা যে এটা যে একটা বাইরের বেষ্টনী আছে, সেটা অনেক সময় আমাদের পক্ষে সেটা খুলে ফেলা সম্ভব হয় না। বাট তারপরও মানুষ যেহেতু কিউরিওসিটি প্রবণ প্রাণী, সে সবসময় চায় সে কিছু না কিছু নতুন বিষয় জানতে, নতুন বিষয়কে সে সামনে নিয়ে আসতে, নিজের জন্য এবং অপরের জন্য তো অবশ্যই এটা আসলে ডিফার করে, এটা আবার ডিপেন্ডও করে। এখন দেখো ব্যাখ্যার বিষয়টা এই জন্যই, ব্যাখ্যাতে এখানে আরেকটা কথা আমরা বলতে পারি, যে মানুষ হিসেবে আমাদের জ্ঞান এবং প্রজ্ঞা
যে খুব বেশি যে হায়ার লেভেল আছে তা কিন্তু নয়। এই আমাদের প্রজ্ঞা এবং জ্ঞানের মধ্যেও কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। আমরা সব কিছু যে জানি, সব কিছু যে বুঝি তা কিন্তু না। তবে আমরা আমাদের সীমিত জ্ঞান এবং প্রজ্ঞা নিয়ে কিন্তু চেষ্টা করি যে কোনো বিষয়কে কী করতে, এক্সপ্লেন করতে, বুঝতে এবং বোঝাতে। আমরা চাই, আমার জ্ঞান অল্প বলে আমি সবসময় কিন্তু সেই অল্প জ্ঞান নিয়ে অনেক বেশি দূর যেতে না পারি, আমি আমার লেভেল পর্যন্ত যেতে পারি। প্রত্যেকে সীমানা পর্যন্ত সে যেতে চায়। সবাই যে সব লেভেল ক্রস করতে পারবে এমনটা নয়, যে তার যতটুকু জ্ঞান আছে ততটুকু জ্ঞানকে সে কী করে, যাচাই বাছাই করে বা সেটাকে আরও শুদ্ধভাবে চর্চা করে বা সেটাকে অ্যাপ্লাই করে সে কিন্তু তার একটা যে গন্তব্য বা তার যে টার্গেট সে পর্যন্ত কিন্তু সে যেতে পারে বা যেতে চেষ্টা করে। এভাবেই আসলে আমরা এক্সপ্লেনেশন মাধ্যমে যেহেতু আমরা আগে বলেছি এক্সপ্লেনেশন শুধুমাত্র ব্যাখ্যা করা মানে একটা ডিটেলস কোনো কিছু নয়, ডিটেলস আছে সেটার সাথে আরও কিছু বিষয়, যেমন দুর্বোধ্য বিষয় সহজকরণ, জটিল বিষয়কে একেবারে সিম্পলিসিটির মাধ্যমে উপস্থাপন করা, তারপরে তোমার অস্পষ্ট বিষয় যেটা বোঝা যাচ্ছে না সেটাকে সুস্পষ্ট করে, এই বিষয়গুলো তো আছে যেটা আমরা বৈশিষ্ট্যের মাধ্যমে বৈশিষ্ট্যও বলতে পারি বা তার ক্লাসিফিকেশন ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারি। আচ্ছা, যাই হোক, এখন আমরা যে ব্যাখ্যার কথা বলছি, এই ব্যাখ্যাটা আসলে কোথা থেকে, বা এটার ইংরেজি প্রতিশব্দ কি? এটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে তোমার এক্সপ্লেনেশন। এটার এক্সপ্লেনেশনটা আবার কোথা থেকে এসছে? এক্সপ্লেনেশনটা আসছে গ্রিক শব্দ এক্স এবং প্লেন কথাটি থেকে। এক্স এবং প্লেন কথাটি, এই এক্স অর্থ কি? এক্স অর্থ হচ্ছে কোনো বিষয়ের পূর্বাবস্থা, পূর্বের কোনো ঘটনা। আর প্লেন মানে সেটা সহজ করে সেটা বুঝিয়ে দেয়, হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি যে এনি প্রিভিয়াস স্টেট অফ এনিথিংস, মানে এনি প্রিভিয়াস স্টেট অফ এনিথিংসকে আমরা এক্স বলতে পারি, যেটাকে আমরা কোনো বিষয়ের পূর্বাবস্থা বলেছি। আর আমরা যেটা বলছি এক্স এবং প্ল্যানো বলছি, প্ল্যানো থেকেই মূলত এক্সপ্লেন কথাটা, এক্সপ্লেনেশন কথাটা এসেছে। তাহলে এই এক্স এবং প্ল্যানো অর্থ হচ্ছে সহজ করে দেয়া, যেটাকে হচ্ছে টু মেক প্লেন, যেটা আমরা আসলে ইংরেজিতে প্লেন বলছি, কিন্তু গ্রিক ভাষাতে সেটাকে আমরা প্ল্যানো বলছি, PLANO, প্ল্যানো। তাহলে এই প্ল্যানোটা হচ্ছে টু মেক প্লেন, যে কোনো বিষয়কে তোমার সহজ করে দেয়া, বুঝিয়ে দেয়া, যে এটা একেবারে একটা সিম্পল মানে জটিল বিষয় থেকে সেটাকে সহজীকরণের মাধ্যমে জ্ঞানের পর্যায়ে পৌঁছে দেয়। না, আমি যদি কোনো জটিল বিষয়কে স্টাডি করি, সেটা যতক্ষণ পর্যন্ত আমি না বুঝবো ততক্ষণ পর্যন্ত আসলে সেটা কিন্তু আমি আত্মস্থ কিছুই করতে পারি না, আমি যাই বলি না কেন আমার পক্ষে পসিবল হয় না। তো এখন আমি জানি যে এই বিষয়টাই কিন্তু যে যত করে সহজ করে বুঝিয়ে আরেকজনকে বোঝাতে পারে সে তত বেশি তার কাছ থেকে শিখতে পারে, এরকম একটা ব্যাপার। তো এই বিষয়টাই, এটা সহজ করে দেওয়ার কাজটি মূলত ব্যাখ্যা করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে পূর্বের কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট বিষয়কে সহজ করে দেওয়ার যে প্রক্রিয়া বা যে পদ্ধতি, বা যে পদ্ধতিতে আমরা এই কাজটি করে থাকি সেটা হচ্ছে মূলত ব্যাখ্যা। তাহলে এখন আমরা যদি বলি এইটার যদি একটা বলি যে এক্সপ্লেনেশন মিনস দ্য স্যাটিসফ্যাকশন অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। ওই যে বললাম, আমি একটু আগে যে বললাম, আবার বলি, এক্সপ্লেনেশন মিনস দ্য স্যাটিসফ্যাকশন অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। ব্যাপারটা কীরকম, যে ব্যাখ্যার কাজ হচ্ছে যে আমি যতক্ষণ না পর্যন্ত বুঝি, হ্যাঁ, আমার বোঝার যে তৃপ্তিটা, তুষ্ট হওয়ার যে বিষয়টা, সেটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে এক্সপ্লেনেশনের কাজ কিন্তু থেকেই যায়। এক্সপ্লেনেশন আমরা অনেক সময় বলি যে ব্যাপারটা আমরা অনেক স্টুডেন্টরা আমরা বলি, ইভেন আমরাও এখনও অনেককে জিজ্ঞেস করি যে বিষয়টা আসলে একটু বুঝিয়ে দিলে ভালো হয়, এটা কীভাবে, তখন আমরা কিন্তু আমাদের যে সিনিয়র আছেন বা আমাদের যে অগ্রজ আছেন তাদের কাছ থেকে আমরা কিন্তু যে কোনো বিষয়ে, এটা লেখাপড়ার বিষয় হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে, পরামর্শের ব্যাপার হতে পারে, মুরব্বীদের কাছ থেকে আমরা কিন্তু অনেক সময় জেনে নিয়ে বুঝিয়ে, ওনারা দেখা যাচ্ছে অনেক সুন্দর করে সেটাকে, যেহেতু আমি যেভাবে দেখছি সেই বিষয়টা থেকে তারা অনেক সুন্দর করে সেটা বুঝিয়ে দেয় এবং ওই বোঝা থেকে কিন্তু আমরা পরবর্তীতে আমরা আমাদের যে অনুজ থাকে তাদেরকেও আমরা অনেক সময় বুঝিয়ে দিতে পারি। এখন যে যত সুন্দর করে বোঝাতে পারে এবং যে যত সুন্দর করে বুঝে নিতে পারে, এটার উপর কিন্তু ব্যাপারটা অনেকাংশে নির্ভর করে। আচ্ছা,
ঠিক আছে, তাহলে আমরা এটাকে সাধারণ ভাষায় বা সহজ ভাষায় আমরা বলতে পারি দুর্বোধ্য বিষয়কে সহজসাধ্য করা কিংবা অস্পষ্ট বিষয়কে সুস্পষ্ট করার যে প্রক্রিয়া সেটাই হলো তোমার ব্যাখ্যা। তাহলে কি দুর্বোধ্য বিষয়কে সহজ করা বা বোধগম্য মানে বোধের আওতায় নিয়ে আসা এবং অস্পষ্ট বিষয়কে সুস্পষ্ট করা মূলত ব্যাখ্যার কাজ, বা তাকেই ব্যাখ্যা বলে, বা যে প্রক্রিয়া এটি করা হয় সেটাই মূলত ব্যাখ্যা। তাহলে দেখো এখন ব্যাখ্যা যে আমরা বলছি, এই ব্যাখ্যার মধ্যে কিন্তু আসলে ভিন্নতা আছে, ভেরিয়েশন আছে। কীরকম? যেমন আমি একটু আগে যে যত সহজ করে আমি বলেছি যে আমার বোঝানো এবং যে বোঝানোটা, এখন এখানে কিন্তু ওই যে আরেকটা কথা প্রথম দিকে বলেছিলাম আমরা যে আমাদের জ্ঞান এবং প্রজ্ঞা কিন্তু সীমিত, আমাদের একটা সীমা আছে। সব মানুষই কিন্তু সমান একই লেভেলের প্রজ্ঞা বা জ্ঞানকে কি করছে না, ধারণ করছেন না। তাহলে এই যে ডিফারেন্সিয়াস, এই যে একটা পার্থক্য আছে, যে একটা ইয়ে আছে, কি বলবো এটাকে, পার্থক্য আছে। এই পার্থক্যের কারণে আমরা যে ব্যাখ্যাটা আসলে দিই যে কোনো বিষয়ে, কোনো একটা বিষয়ে যে ব্যাখ্যাটা একটা দাঁড় করাতে চাই, এবং এই ব্যাখ্যাটাকে যে দাঁড় করাতে, এই যে এটা কিন্তু সবার জন্য একই রকম অনেক সময় হয় না, সহজ হয় না, সবাই সেরকমটা করে নিতে পারে না। কেন বলছে, যে কোনো একটা বিষয়ের ব্যাখ্যা একটা সাধারণ মানুষ যার জ্ঞানের এবং প্রজ্ঞার সীমা, মেধার একটা লিমিট আছে, সে কিন্তু সেটাকে যেভাবে বুঝে নিল যে কোনো একটা বিষয়ের ব্যাখ্যা, সে একই ব্যাখ্যা কিন্তু একজন বিজ্ঞ বা একজন বিজ্ঞান মনস্ক বা একজন শিক্ষিত মানুষকে যদি আমি সেভাবেই দিই, সেটা অনেক সময় কিন্তু তাদের জন্য খুব একটা মানে অ্যাকসেপ্টেবল, তাদের কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল থাকে না। তারা দেখা যাচ্ছে যে সেটাকে সেভাবে নিতেই পারে না। কেন বলছি? তাহলে এখানে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে। একজন শিক্ষিত, সে যে ব্যাখ্যাটা চাচ্ছে সেটা আমি তাকে দিতে পারছি না, আবার একজন সাধারণ মানুষ, সে অত কিছুই বোঝানোর চেষ্টা করছে না, কোনো রকম তাকে বোঝাতে পারলে সে কিন্তু খুশি হয়ে যাচ্ছে। তাহলে এই যে ব্যাখ্যার ভিন্নতা, এটা ডিপেন্ড করছে কিসের জন্য? আমাদের মানুষের জ্ঞান এবং প্রজ্ঞার সীমাবদ্ধতার কারণে এটা হচ্ছে। কিন্তু সীমাবদ্ধ থাকছে বলেই যে তা মানুষ চেষ্টা করছে না তা কিন্তু, মানুষ কিন্তু তার চেষ্টা ঠিকই চালিয়ে যাচ্ছে। কেন চালিয়ে যাচ্ছে? সে কিছু না কিছু অর্জন করতে চায়, কিছু না কিছু সে কোনো না কোনো জ্ঞান সে অর্জন করতে চায়। এই যে তার প্রতিনিয়ত পথ চলা, প্রতিনিয়ত এই যে জন্ম থেকে তার আলটিমেট গোল পর্যন্ত, তার যে আলটিমেট গোল হিসেবে যে মৃত্যুর যে পথযাত্রা, এই যে একটা যে বহমান যে রাস্তা, এই রাস্তায় কিন্তু সে প্রতিনিয়তই কিছু না কিছু শিখতে চেষ্টা করছে, প্রতিনিয়ত কোনো না কিছু শিখে সেই জিনিসটা কোথাও না কোথায় অ্যাপ্লাই করে তার জীবনের অনেক উদ্দেশ্য সে চরিতার্থ করতে পারছে। তো সুতরাং মানুষ কিন্তু ট্রাই করছে কোনো জ্ঞানকে অ্যাচিভ করতে, কিন্তু সেক্ষেত্রে এই আমাদের জ্ঞান অ্যাচিভ করার একটা পর্যায় হিসেবে ব্যাখ্যা কিন্তু সবসময় সবাইকে একই রকম করে চিন্তা করতে পারে না, সেক্ষেত্রে ব্যাখ্যারও ভিন্নতা রয়েছে। কেন বলেছি যে জ্ঞানের ভিন্নতা রয়েছে, এবং সেখানে মেধা এবং মননশীলতা, তারপরে তোমার প্রজ্ঞারও একটা লিমিট রয়েছে। এসব কারণে কিন্তু আমরা ব্যাখ্যাতেও ভিন্নতা দেখতে পারি। এটা আমরা আগেই বলেছি যে আমরা আগেরকার দিনে তো এরকম অনেক ঘটনায় শুনতাম যে কলেরা রোগের আবির্ভাব হতো। এটা আমরা আমাদের ইয়েতেও দেখেছি, 1000 বছর ধরে একটা মুভি, আমি জানি না তোমরা এটা সম্পর্কে কেউ ওয়াকিবহাল আছো কিনা, বা এটা সম্পর্কে কেউ জানো কিনা, পড়েছো কিনা, অথবা দেখেছো কিনা। তো এখানে একটা ব্যাপার এসছিল, গ্রামীণ যে একটা জীবনযাত্রা, সেখানে কিন্তু ওলা বিবি বলে একটা মানে একটা সিকোয়েন্স ছিল যে সবার খুব অসুখ বিসুখ হচ্ছে, এরকম একটা বিষয়। তখন কিন্তু মানুষের মধ্যে যে ওটার যে একটা আসলে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে, এটা যে কোনো একটা রোগ হতে পারে, বা এটার যে আসলে চিকিৎসা আছে, বা এটা যে কেন হচ্ছে সেটার যে একটা ব্যাখ্যা আছে, সেই বিষয়গুলো কিন্তু মানুষগুলো, গ্রামের সাধারণ মানুষগুলো ওভাবে বুঝে ওঠে না বা বুঝেও না, এরকম একটা ব্যাপার। আমাদের গ্রামেও আগে এরকম ছিল যে এটাকে ওলা বিবির প্রাদুর্ভাব বলা হতো, বা ওলা বিবি এসছে, বা ওলা বিবি, এরকম একটা ব্যাপার।
ছিল, মূলত বিষয়টা কিন্তু সেরকম ছিল না মূলত। আর ওটা হয়েছিল বা ওরকম যে অনেক মানুষ, এটার সাথে সাথে অনেক মানুষ মারা যাওয়ার যে বিষয়গুলো এসেছিল, সেগুলো কেন এসেছিল, যে ভ্যাকসিনটা হয়তো বা তখন মানুষের হাতে নাগালে ছিল না। ভ্যাকসিনটা হয়তো বা মানুষের হাতে নাগালে ছিল, বা সেটার যে একটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট আছে সেটাও অনেক সময় হয়তো বা মানুষের হাতের কাছে এসে পৌঁছায়নি, বা সেটাও হয়তো বা অত দূর তার সেবাটা পৌঁছে দিতে পারে নাই। এই জন্য এই এরকম বিষয়গুলোর মানুষের একটা সাধারণ মানুষ এক ধরনের অতিপ্রাকৃত বা অলৌকিক বিষয় দিয়ে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে। কিন্তু ওই যে বললাম একই বিষয়, যে সেটা একজন এটা যে সাধারণ মানুষ যেভাবে বুঝে নিয়েছে বা তাকে একজন বোঝাতে পেরেছে এভাবে, কিন্তু আসলে তো একজন বিজ্ঞ বা বিজ্ঞান মনস্ক বা শিক্ষিত এডুকেটেড পার্সন একজন, সে কিন্তু কখনো এটা একসেপ্ট করবে না। সে জানতেই যাবে যে অসুখটা কেন হয়েছে, এটা কি, কেন হলো, সে বিভিন্নভাবে সেটা কারণ খুঁজতে চেষ্টা করবে এবং করেওছে, এবং পরবর্তীতে সেটা এভাবে ফাইন্ড আউট হয়েছে এটা আসলে একটা কলেরা রোগ। এটা তোমার খাবার অথবা পানীয়ের মাধ্যমে আমাদের শরীরে যদি প্রবেশ করে ফেলে, এক ধরনের জীবাণু আছে যেটা অনেকটা দেখতে আমাদের বাংলা সিম্বল যে কমা সেটার মতো, সেটা মানুষের শরীরে প্রবেশ করে গিয়ে তোমার কি করতে পারে, তোমার শরীরকে শরীরকে আক্রান্ত করে ফেলতে পারে। তাহলে এইসব কারণে, এবং সেটা যখন তোমার প্রপার ট্রিটমেন্টে পায় না, এবং সেটা যখন আমাদের যে কুসংস্কার সেটার আওতায় চলে যায়, তখন কিন্তু সেটা ঠিক হওয়ার কোনো সুযোগ থাকে না। এবং সেটা যেহেতু চিকিৎসার আওতায় পড়ছে না, সেটার জন্য যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সেটাও সেরকম হয়তো মানার সুযোগ হচ্ছে না, তখন কিন্তু সেটা ছড়িয়ে পড়ার একটা ব্যাপার থাকে। এবং তাকে একজন অসুস্থ রোগীকে, আক্রান্ত রোগীকে একজন যে সেবা করছে তার কাছেও তারও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় বা তারও একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে যে কাজ করিয়ে যাওয়া, সেটারও একটা ব্যাপার ছিল। এটা আমি বোঝাতে চাচ্ছি যে আসলে যে একটা কলেরা রোগের ব্যাখ্যা দিয়েও যে একটা সাধারণ মানুষের পর্যায়ে এবং একটা শিক্ষিত মানুষের, এক শ্রেণী শিক্ষিত মানুষের পর্যায়ে বোঝানোর চেষ্টা, তার মানে ব্যাখ্যা ডিফার করে, এটা বোঝানোর জন্য আসলে ব্যাখ্যার ভিন্নতার বিষয়ে এতগুলো কথা আসলে বলছি। যাই হোক, আমরা এতটুকু আলোচনার মধ্য থেকে আমরা বেশ কিছু বিষয় কিন্তু আমাদের চলে এসেছে। বেশ কিছু বিষয় যেটা আমরা শিখন ফল বলে, যে আসলে আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখছি বা কি কি শিখলাম, তাহলে আসলে আমাদের যদি করতে যাই, তাহলে এক্সপ্লেনেশন কি, ব্যাখ্যা কি, ব্যাখ্যার কেনই বা মানুষ করতে চায়, এই ব্যাখ্যা কথাটার ইংরেজি প্রতিশব্দ, ব্যাখ্যাগত উৎপত্তি, শব্দগত বা এটা অর্থ বা এটা উৎপত্তি কোথা থেকে এসেছে, এক্সপ্লেনেশন এটা উৎপত্তিগত, এটার ব্যাখ্যা কি, সাধারণ অর্থে ব্যাখ্যা বলতে কি বোঝাচ্ছে, ব্যাখ্যার ভিন্নতা, এবং এখানে যে তোমার দুটো শ্রেণী চলে আসে, এই বিষয়গুলো কিন্তু কিছুটা হলেও আমার মনে হয় আমার স্টুডেন্টরা ধরতে পেরেছ। যাই হোক, পরবর্তীতে আমরা ব্যাখ্যা বৈশিষ্ট্য চলে যাই, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সপ্লেনেশন। তাহলে এখানে যখন আমরা ব্যাখ্যার বৈশিষ্ট্য চলে যাব, কি কি বৈশিষ্ট্য আসে, আমরা প্রথমেই ব্যাখ্যা যেহেতু আমরা বলেছি যে দুর্বোধ্য বিষয়কে সহজীকরণ বা জটিল বিষয়কে সহজসাধ্য করা, তাহলে জটিল বিষয়কে সহজ করা, দুর্বোধ্য বিষয়কে বোঝার আওতায় আনা, অস্পষ্ট বিষয়কে সুস্পষ্ট করা হচ্ছে ব্যাখ্যার বৈশিষ্ট্য প্রথমত। এবং বিশেষ বিষয়ও যেমন ব্যাখ্যা আওতায় আসতে পারে, ঠিক সেরকম সার্বিক বিষয়ও কি ব্যাখ্যা আওতায় আসতে পারে। তার মানে বিশেষ এবং সার্বিক উভয় ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা প্রযোজ্য। এবং ব্যাখ্যার কাজ হচ্ছে যে কোনো ঘটনার বা যে কোনো বিষয়ের পেছনের যে যথার্থ এবং প্রকৃত কারণ সেটা বের করে নিয়ে আসতে চায়, সবসময় চায় যে সে প্রকৃত কারণকে সে ফাইন্ড আউট করতে চায়। এরপরে সে ব্যাখ্যা মূলত আমরা ব্যাখ্যা কিন্তু এরকম ফিক্সড যে এটা ব্যাখ্যা এমনটার ক্ষেত্রে কিছুটা বাধা আছে, যে ব্যাখ্যা অনেক ক্ষেত্রে আপেক্ষিকও বটে। যে স্থানকাল পাত্রভেদে অনেক সময় ব্যাখ্যা কি করে, তোমার তার যে ব্যাখ্যার যে প্রকৃতি সেটা কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে। এই জিনিসটা যে স্থানকাল পাত্রভেদে এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, সেই কথাটাই বলতে চাচ্ছিলাম, যে ব্যাখ্যা বাস্তবসম্মত, কাল্পনিক এবং অবাস্তব দুটোই হতে পারে।
যে বাস্তবসম্মত হতে পারে, সেটা আবার কাল্পনিক এবং অবাস্তব। যেহেতু আমরা বলছি ব্যাখ্যা কিন্তু মানুষ ভেদে, মানুষের জ্ঞানের সীমা এবং পরিসীমা ভেদে কিন্তু এটা কার্যকর হয় বা এটা অ্যাকসেপ্টেবল হয় বা অ্যাকসেপ্টেবল হয় না, এই বিষয়গুলো আছে এই পুরো পড়াটার ভেতরে বা এই টপিকের ভেতরে যেহেতু আছে, তাহলে আমরা বলতেই পারি যে এটা বাস্তবসম্মত হতে পারে, এটা তোমার আবার অবাস্তবসম্মতও হতে পারে বা কাল্পনিক আমরা যেটাকে বলতে পারি সেটাও হতে পারে। আচ্ছা, আরেকটাও জিনিস হচ্ছে যে আমরা তো যেহেতু আমরা দ্বাদশে ক্লাস করছি, অবরোহ আরোহ দুটো বিষয় সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান হওয়ার কথা, যতটুকু পড়েছো। এখন এই যে বিষয়টা, এই ব্যাখ্যাটা অবরোহ এবং আরোহ প্রক্রিয়ার সাথে কিন্তু সম্পর্ক, মানে এটা একটা কানেকশন আছে, এটার একটা কানেকশন আছে বাস্তব। আবার আমরা যদিও এটাকে বলেছি যে ব্যাখ্যা আসলে আপেক্ষিক, এটা স্থানকাল পাত্র ভেদে হতে পারে বা এটা কাল্পনিক হতে পারে, কিন্তু মূলত ব্যাখ্যা এরকম হলেও আমরা তোমার যুক্তিসম্মত নির্ভরযোগ্য ব্যাখ্যাকে অ্যাকসেপ্ট করে থাকি। এই জায়গাটা থাকলেও আমাদের গ্রহণ করা টেন্ডেন্সিটা কিন্তু নির্ভরযোগ্য বিষয়গুলোকেই। তাহলে আমরা ব্যাখ্যার বৈশিষ্ট্যটাও আমরা আবার রিপিট করতে পারি। আমরা বলতে পারি যে ব্যাখ্যা মূলত জটিল বিষয়কে সহজ করে। আরেকটা বলেছি বিশেষ এবং সার্বিক সব ধরনের বিষয়ই কিন্তু ব্যাখ্যার আওতায় আসতে পারে। ব্যাখ্যা যে বিষয়টা, ব্যাখ্যার যে সেটা তোমার আপেক্ষিক ব্যাখ্যার, সেটা স্থানকাল পাত্রভেদে ডিফারেন্ট হতে পারে। ব্যাখ্যা বাস্তবসম্মত কাল্পনিক দুটোই হতে পারে। ব্যাখ্যা অবরোহ এবং আরোহ প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত, এটাও হতে পারে। বাস্তবসম্মত ব্যাখ্যা এবং নির্ভরযোগ্য ব্যাখ্যা বা যদি কাল্পনিক ব্যাখ্যার চাইতে বেশি গ্রহণযোগ্য, সেটাও আমরা বললাম যে যথার্থ এবং সঠিক যে কারণ কোনো একটা বিষয়ের পেছনে, সেটাকেও সে সবসময় কি বের করে নিয়ে আসতে চায়। এটাও ব্যাখ্যার বিশাল বড় একটি বৈশিষ্ট্য। এখন আসো আমরা ব্যাখ্যার প্রকার ভেদে চলে যাব। ক্লাসিফিকেশন অফ বা কাইন্ডস অফ এক্সপ্লেনেশন। তো আমরা সেটা আগেই বলেছি যে এটা ভিন্নতা আছে, ব্যাখ্যার ভিন্নতার প্রসঙ্গে যেহেতু ব্যাপারটা চলে এসেছে, সুতরাং আমাদের এখানে দু প্রকার ব্যাখ্যার কথা আমরা নিয়ে আসবো বা আছে বইতে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা, একটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যাটা হচ্ছে সেটাকে আমরা ইংরেজিতে পপুলার এক্সপ্লেনেশন বলতে পারি, আর যেটা আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটাকে আমরা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বলতে পারি। আমরা আগেই বলেছি যেহেতু জ্ঞানের সীমাবদ্ধতার ব্যাপারটি আছে, সাধারণ মানুষের পরিবেশ পরিস্থিতি, কিছু মানুষ গ্রামে অবস্থান করে, কেউ শহরে অবস্থান করে, শিক্ষার আলো সবার মধ্যে সমানভাবে পৌঁছানোর ব্যাপার বা না পৌঁছানোর বিষয়টি এটার সাথে অনেকটা রিলেটেড আছে। সুতরাং যে জায়গা, যেহেতু সুযোগ সুবিধা গ্রহণ করে নাই বা বঞ্চিত যে জনগোষ্ঠী, তারা কিন্তু যে কোনো বিষয়কে তাদের সাধারণ মন যেভাবে আসলে ব্যাখ্যা করতে চায়, তারা সেভাবে ব্যাখ্যা করে নিতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই ধরনের বিষয়ের ক্ষেত্রে যেমন মোটামুটি যেখানে তোমার যে কোনো ঘটনার কারণ অনুসন্ধানে কোনো বৈজ্ঞানিক কোনো কিছুই থাকে না, বরং মানুষের অলৌকিক বা অতিপ্রাকৃত ধারণার মাধ্যমে তারা যে কোনো বিষয়ে ব্যাখ্যা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা ব্যাখ্যা দিয়ে থাকে, তাকে লৌকিক ব্যাখ্যা বলা হয়। লৌকিক ব্যাখ্যা তাহলে মূলত কি? লৌকিক ব্যাখ্যা হচ্ছে যে অলৌকিক ঘটনা বা অতিপ্রাকৃত ঘটনার মাধ্যমে যে বিষয়গুলোকে ব্যাখ্যা করা হয়, সেটাই হচ্ছে মূলত লৌকিক ব্যাখ্যা। এখন যে এটা আসলে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, উদাহরণ আসলে ইজিলি দেওয়া যাবে যে আমরা তো আসলে অনেক ধরনের মহাজাগতিক অনেক ধরনের রুলস পড়েছি, রুলস রেগুলেশনের কথা জানি। যেমন ধরো এর মধ্যে চন্দ্রগ্রহণ আছে, সূর্যগ্রহণ আছে। হ্যাঁ, এই যেমন এরকম একটা কথা ছোটবেলায় আমরাও শুনেছি বা বড়বেলাতেও শুনেছি যে রাহু দেবতা চন্দ্রকে গ্রাস করার বিষয়টি, ঠিক আছে, যে এটার সাথে আসলে মানুষের ধর্মীয় একটা দৃষ্টিভঙ্গি বা এরকম একটা ব্যাপার
মানুষ রিলেটেড করে সেটাকে এরকম ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে রাহু দেবতা যে তোমার ইয়েকে চন্দ্রকে গ্রাস করে ফেলবার কারণে আসলে চন্দ্রগ্রহণটা হচ্ছে। আসলে এটা যে ব্যাখ্যা দিয়েছে এবং অনেক অনেক বছরই কিন্তু বা অনেক সময়কাল ধরে কিন্তু এই ধরনের ব্যাখ্যা প্রচলিত ছিল, আছে, এরকম মেনেও নিচ্ছে এরকম অনেক অনেক এডুকেটেড পার্সনরা আমরা অনেক সময় এটাকে অ্যাকসেপ্ট করছি, বোঝা না বোঝা আসলে বিশ্বাসেরও একটা জায়গা এখানে কানেক্ট থাকার কারণে এই প্রবলেমটা হয়। কিন্তু অ্যাকচুয়াল যে ব্যাখ্যাটা বা এটার যে একটা আসলে সঠিক একটা ব্যাখ্যা সেটা কিন্তু যদি আমরা ফাইন্ড আউট করতে যাই বা আমরা আরও ডিটেলস আলোচনা করি বা ডিটেলস পড়ালেখার মাধ্যমে সেটা ট্রাই করি, তাহলে দেখা যাচ্ছে সেটা আসলে আমাদের পৃথিবীর যে আহ্নিক গতি, হ্যাঁ, এই আহ্নিক গতি, বার্ষিক গতির কথা তো তোমরা শুনেছ, এই যে ওই আহ্নিক গতির একটি ফলাফল আমরা বলতে পারি যে চন্দ্রগ্রহণটা, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। আরেকটা হচ্ছে যে তোমার বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আসলে যেখানে যে কোনো বিষয়কে আসলে মানুষের মন গড়া বিষয় তো অবশ্যই নয়, এবং সেটার যথার্থ কারণ অনুসন্ধান করার মাধ্যমে যে প্রকৃতির যে একটা ন্যাচারাল যে রুলস রেগুলেশন আছে, প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকরণ সম্পর্কের মাধ্যমে, কার্যকরণ নিয়মের মাধ্যমে কোনো বিষয়কে আসলে ব্যাখ্যা করে এবং সেটার একটা মানে অ্যাডজাস্টেবল এবং জাস্টিফিকেশন ওয়ে বের করে দেওয়াটাকে এখানে বা জাস্টিফাইড একটা ওয়েকে এখানে ফাইন্ড আউট করার যে একটা ট্রাইং এখানে চলে, যেটাকে আসলে আমরা কি বলবো যে আমরা আসলে যে ব্যাখ্যাটা শুনে আসলে আমরা যারা আসলে অচিত্ত থাকি, কোনো একটা এক্সপ্লেনেশনকে আমরা নিতে পারি না যে এটা আসলে এরকমই কি হবে, এটা তো আসলে আরও ডিটেলস আসলে হলে ভালো হয়, তাহলে আমাদের মতো যারা আছে বা আমরা যারা চেষ্টা করি, তোমাদের মধ্যে যারা চেষ্টা করো, তারা কিন্তু এই ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটাকে অনেক বেশি অ্যাকসেপ্ট করো, যে ট্রাই করো যে আসলে এই ঘটনার পেছনে অরিজিনাল আসলে কি ঘটনাটা ঘটেছে বা কেন এটা হচ্ছে। এই জিনিসটা এইরকম চিন্তা থেকে কিন্তু তুমি নলেজকে কি করছো, গেইন করছো, তোমার পাওয়ার গেইন করছো, তুমি নিজেকে একজন এডুকেটেড নলেজেবল পার্সন হিসেবে নিজেকে এস্টাবলিশ করার জন্য ট্রাই করছো। এটা তাহলে তোমার জ্ঞানকে অনেক বেশি একটা পরিপক্কতা প্রদান করে থাকে। তাহলে ব্যাখ্যা আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা প্রিয় শিক্ষার্থীরা যে আমাদের আসলে মানসিকতার বিষয়, লেখাপড়ার বিষয়, আমাদের ধারণ গ্রহণ বিষয়গুলো কিন্তু অনেকটাই ডিপেন্ড করে বা অনেকটাই সেটাকে পেছনের একটা অনুপ্রেরণা বা পেছনা হিসেবেও অনেকটা কাজ করে। সুতরাং আমরা এই ব্যাখ্যার আলোচনা থেকেও এখন যেভাবে ব্যাখ্যা করতাম না কেন, ব্যাখ্যা করার আগেও যে ব্যাখ্যা করতে গিয়েও যে কিছুটা চর্চার ব্যাপার আছে বা সেটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি সাবমিট করার ব্যাপার আছে, সেটাকে ঠিক রাইট ওয়েতে সেটাকে নিয়ে গিয়ে সেটাকে যে একটা আসলে সঠিক পথে নিয়ে গিয়ে সেটার মাধ্যমে যে একটা অরিজিনাল কোনো নলেজ এম্পাওয়ার আমি গ্রহণ করতে পারি বা আমি নিতে পারি বা রিচ করতে পারি, অ্যাচিভ করতে পারি, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। যে ব্যাখ্যা আসলে খুব ইজি মনে হলেও সেখানে আমার চিন্তার জগতে একটা আমূল পরিবর্তনের জন্য সেটা অনেকাংশেই কাজ করে। সুতরাং আজকের ক্লাসের মাধ্যমে যারা কিছুটা হলেও উপকৃত হয়েছে বা বুঝেছো, আমি নিজেকে সার্থক মনে করব। তোমরা যেখানেই আছো, যেভাবেই আছো, ভালো থাকো, প্রিয়জনের সাথে থাকো, প্রিয়জনের সাথে নিজের সুখ দুঃখ শেয়ার করো। আরেকটা ইনফরমেশন যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে জুলাইয়ের দিকে এইচএসসি পরীক্ষা হওয়ার একটা পসিবিলিটির কথা শোনা গেছে। সিলেবাসও কিছুটা সংক্ষিপ্ত করে দেওয়া হবে এমনটাও শোনা গেছে। তো যেমনই হোক না কেন পরীক্ষা আমাদের দিতে হবে বা পরীক্ষা আমরা দিব, পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করব, এই আশায় এই আশা করবে, এরকমটাই আশা করে আশা পোষণ করে বা আশা ব্যক্ত করে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকো সবাই, স্টে সেফ, স্টে ব্লেসড, আল্লাহ হাফেজ।